তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা অনুপাত সমানুপাত মাধ্যমিকের বীজগণিতের দ্বিতীয় অধ্যায় অনুপাত এবং সমানুপাত সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আমরা কিন্তু আলোকপাত করব। দেখো, প্রথমেই আমাকে আমার যে ভিডিও বানানোর উদ্দেশ্য সিম্পলি কি থাকে, প্রথমে কনসেপ্টকে বোঝানোর, ধারণাটি ক্লিয়ার করা, তারপরে আমরা অঙ্কের কথাই ভাববো। গণিতে আমার এই কনসেপ্ট একবার ক্লিয়ার হয়ে গেলে তারপরে আমাকে অঙ্কগুলি যখন করতে দেবে বা কোশ্চেনগুলি কি বলছে সেটি যখন বুঝতে খুব ইজি হয়ে যাবে বলে আমি মনে করি। তাই আমার উদ্দেশ্য বরাবরই সেটি থাকে যে আমি চেষ্টা করি যে প্রথমে আমি কোনো চ্যাপ্টার শুরু করার পূর্বে তার যে কনসেপ্ট সেটিকে প্রথমে ক্লিয়ার করার চেষ্টা করি, তারপরে সেই কনসেপ্টের উপর বেস করে আমরা কোশ্চেন তুলি এবং সেই কোশ্চেনগুলি সলভ করার চেষ্টা করি। সর্বপ্রথমে অনুপাত বিষয়টি কি বা কি কিসের জন্য এটি গণিতের প্রয়োজন হলো, কারণ আমরা যখনই কোনো একটি নতুন চ্যাপ্টার দেখি তখন আমাদের মাথায় প্রথম একটি কোশ্চেনে আসে আবার নতুন চ্যাপ্টার, কি কারণে এই গণিতের এই চ্যাপ্টারটি দরকার হলো, কি কারণে, কেন এই নতুন করে আমাকে এই ধরনের একটা পদ্ধতি শেখানো হচ্ছে, তার কিন্তু একটা ভেতরে কিন্তু একটা কোশ্চেন থেকেই থাকে। হয়তো আমরা জিজ্ঞেস করতে পারি না, কারণ ভাববে হয়তো আমাদের টিচার ভাববে হয়তো যে এ বাবা কিছুই জানে না বলে আমরা ভয় পেয়ে যাই, কিন্তু আমাদের মাথায় কিন্তু একবার আসে যে এই চ্যাপ্টারটি কেন করছি, কি দরকার এই চ্যাপ্টারটি করার। তো আজকে প্রথমে সেটি দিয়ে স্টার্ট করি। অনুপাত সমানুপাত কেন দরকার? ধরো খুব সিম্পল, অনুপাত সমানুপাত বোঝানোর অনুপাত ব্যাপারটি কি? ব্যাপারটি হচ্ছে দুটি বস্তুর মধ্যে তুলনা করতে আমাকে বোঝানো হয়। দুটি বস্তুর মধ্যে তুলনা কি ঠিকঠাক করতে আমাকে অনুপাতটি কিন্তু বোঝানো হয়। মানে অনুপাত বলতে কি বোঝানো হয়? অনুপাত বলতে অর্থাৎ ধরো আমি বলছি যে আমার কাছে আজকে 5 টাকা আছে, আমার কাছে 5 টাকা আছে। ধরো আমার কাছে 5 টাকা আছে, আমার একটি বন্ধুর কাছে, আমার নাম সুশোভন, আমার কাছে 5 টাকা আছে, আমার আরেকটি বন্ধু রাহুল আছে, তার কাছে 10 টাকা আছে। এখন এই যে আমার এবং রাহুলের মধ্যে যে টাকাটি আছে তার অনুপাত কথার অর্থ হচ্ছে আমাকে দেখতে হবে যে আমার যে অর্থটি এই রাহুলের সাপেক্ষে কত গুণ, বা রাহুলের যে অর্থটি সেটি আমার সাপেক্ষে কত গুণ, সেটি কিন্তু অ্যাকচুয়ালি অনুপাতের ধারণা। এবার তোমার কোশ্চেন আসবে যে কি দরকার, আমাকে 5 আর 10 বলে দিল, তাহলে ঠিক আছে রাহুলের সুশোভনের 5 টাকা রাহুলের 10 টাকা বললেই হয়ে যেত। এই অনুপাত কনসেপ্টটি আনার কি দরকার ছিল? দেখো, সর্বপ্রথমে এবার বিষয়টি একটু অন্যরকম ভাবে ভেবে দেখি। দেখো, আমি একটি বিজনেস চালাই। কিসের বিজনেস চালাই? আমি গরুর দুধ বিক্রি করি। স্বাভাবিকভাবে আমরা যখন গরুর দুধ বিক্রি করি তখন একটা জিনিস লক্ষ্য করবে, গরুর দুধ যারা বিক্রি করে তারা কম পরিমাণ হোক বেশি পরিমাণ হোক দুধে কিন্তু সামান্যতম কিন্তু জল মেশায়, ঠিক আছে? এইবার কোনো ক্রমে তুমি জানো তুমি তোমার যে প্রোডাক্ট তুমি বিক্রি করো সেক্ষেত্রে তুমি একটি রেশিওতে তুমি জল মেশাও। কিরকম? 4 লিটার দুধে তুমি 1 লিটার জল মেশাও। 4 লিটার দুধ যদি তুমি পেয়ে থাকো সেটি 1 লিটার তুমি জল মেশাও। এবার তুমি কোনো কারণে তুমি বাইরে চলে গেলে এবার তুমি তোমার যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে ইনস্ট্রাকশন দিলে যে 4 লিটারে 1 লিটার জল মেশাতে হবে, কিন্তু সে দেখলো যে 4 লিটারের জায়গায় 6 লিটার আমি দুধ পেয়েছি, 6 লিটার দুধ পেয়েছি, তাহলে কিভাবে রেশিও করব? আমার রেশিওটা কি বলছে? 4 লিটার দুধে আমাকে 1 লিটার জল মেশাতে হবে আমাকে বলেছে। এবার যদি কোনো ক্রমে যদি এই দুধের পরিমাণ 6 হয়ে যায় তাহলে ঠিক কত পরিমাণ জল মেশাতে হবে আমরা এই অনুপাতের সূত্রে কিন্তু অনুপাতের ধারণার উপর বেস করে কিন্তু আমরা করতে পারি। আবার যদি অনুপাতের আরো যদি ডিপলি যেতে চাও, ধরো আমি তোমাকে বললাম যে এই যে একটি বোতল আছে, এই বোতলে কতটুকু জল ধরে? আমি বললাম 1 লিটার জল ধরে এরকম একটি বোতল। এবার এটি সব থেকে বড় বোতল না সব থেকে ছোট বোতল, তার কম্পারিজন করবো কি করে? কোনো কিছু কম্পারিজন করতে গেলে বা তুলনা করতে গেলে আমাকে এর সাপেক্ষে কোনো কিছুকে আমাকে ধরতে হয়। অর্থাৎ আমি এটি ছোট না বড় তা ডিপেন্ড করছে কার সাপেক্ষে আমি করছি। আমি যদি আরেকটি বোতল নিয়ে আসি, যদি 1.5 লিটারের বোতল, তাহলে তার সঙ্গে যদি কম্পেয়ার করতে যাই স্বাভাবিকভাবে এটি বড় এবং এটি ছোট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি যদি 1/2 লিটারের কোনো একটি বোতল, ছোট বোতল নিয়ে আসি, তার সঙ্গে এর কম্পেয়ার করি তাহলে এটি কিন্তু বড়। আবার যদি আমরা এই দুটিকে রেখে দিলাম কিংবা 2 লিটারের কোনো একটি বোতল নিয়ে আনলাম, তাহলে কি হবে? তাহলে হলো যে এটি ছোট, তারপরে আরেকটি বড় বোতলটি কিন্তু আসবে। তাহলে কম্পারিজন করার সময় একটা জিনিস মাথায় রাখলাম। দেখো, আমরা কম্পারিজন করার সময় কি দেখলাম যে বোতলকে যখন কম্পারিজন করছিলাম তখন ক লিটার জল আটে তার বেসিসে করছিলাম। এরকম নয় যে এই বোতলে 1 লিটার জল আটে, ওই বোতলে 1.5 লিটার জল আটে, তার বেসিসে আমরা করছিলাম, এরকম নয়। এটি দেখতে রং কালো, এটির রং
মানে বেরং, মানে কোনো রং নেই, তাহলে সেই বেসিসে কিন্তু আমরা করছি না, রঙের বেসিসে করছি না। আমরা কি করছি, আমি এখানে বলছি এটি লিটারের বেসিসে, এখানে বলছি রঙের বেসিসে, সেরকম নয়। আমরা কিন্তু দুটি যখন কম্প্যারিজন করব না, দুটি বিষয়বস্তুর মধ্যে বা দুটি রাশির মধ্যে কম্প্যারিজন করব, সেই রাশি দুটি কিন্তু সেম হতে হবে। আমি কি বললাম, সেই রাশি দুটি সেম হতে হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যখন সুশোভন আর রাহুলের মধ্যে টাকার কম্পারিজন করছিলাম, মানে কার বেশি, সুশোভন এবং রাহুলের থেকে ক টাকা বেশি আছে এবং রাহুলের টাকা ক টাকা সুশোভনের থেকে বেশি আছে, মানে কম্পারিজন যখন করতে যাচ্ছিলাম, এই 5 এটিও টাকা, 10 এটিও টাকা, 5 পয়সা 10 টাকা নয়, কিন্তু 5 পয়সা 10 টাকা নয়, 5টাও টাকা 10টাও টাকা, অর্থাৎ রাশি যেটি সেটি কিন্তু সেম হতে হবে। আবার এখানে যখন আমরা দুধের কথা বলছিলাম, দুধ এবং জলের কথা, সেখানে আমরা লিটারের কথা বলছিলাম। আমরা 4 লিটারে 1 লিটার, 6 লিটারে তাহলে কত লিটার, মানে আমরা যখন আমরা সমজাতীয় বিষয়ের উপরে কিন্তু আমাদের এই কম্পারিজনটি হবে। এরকম নয় যে ভিন্ন ভিন্ন কালোর সঙ্গে আমরা রঙের সঙ্গে আমরা ওয়েটের কম্পারিজন করব, মানে ওয়েটের সঙ্গে যদি কম্পারিজন করতে হয়, যে আমার ওয়েটের সঙ্গে অন্য একজনের ওয়েটের কম্পারিজন করতে হয়, তাহলে ওয়েটের সঙ্গে ওয়েটেরই কম্পারিজন হবে। এরকম না আমার ওয়েটের সঙ্গে ওর গায়ের রঙের কম্পারিজন হচ্ছে, বা আমার ওয়েটের সঙ্গে ওর লম্বার কম্পারিজন হচ্ছে, এরকম না। লম্বার কম্পারিজন হতে গেলে লম্বার হতে হবে, ওয়েটের কম্পারিজন হতে হলে ওয়েটের হতে হবে, মানে সেম রাশির কম্পারিজন হতে হবে, মানে তুলনা, কম্পারিজনের তুলনা হতে হবে। দুটি বস্তু, যে দুটি বস্তু থেকে আমি অনুপাত বের করব, তারা সেম রাশির হতে হবে। ঠিক আছে, এটি হলো প্রথম কথা। তাহলে অনুপাতের যদি ডেফিনেশন দেখি, ডেফিনেশন কি বলছে, যে দুটি সমজাতীয়, যেটি বললাম সমজাতীয়, টাকা টাকা, লিটার লিটার, সমজাতীয় রাশির মধ্যে একটি অপরটির তুলনায় কত গুণ, 5 টাকা 10 টাকার কত গুণ, বা 10 টাকা 5 টাকার কত গুণ, এটিকে আমরা বলতে পারি, এই যে কত গুণ, এটিকে দ্বিগুণ বলতে পারি আমরা। 5 টাকা ওর কাছে 10 টাকা, মানে দ্বিগুণ। তাহলে আমরা কি করতে পারি, দেখো উভয় পক্ষে যদি 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাচ্ছি 1, আর এদিকে পাচ্ছি 2। অর্থাৎ সুশোভনের যে টাকাটি, রাহুলের টাকা সুশোভনের থেকে দ্বিগুণ। উল্টোটাও বলতে পারি, রাহুলের যে সুশোভনের যে টাকা, রাহুলের টাকার অর্ধেক বলতে পারি, সুশোভনের টাকা রাহুলের টাকার অর্ধেক বলতে পারি, অথবা রাহুলের টাকা সুশোভনের টাকা দ্বিগুণ বলতে পারি। আমরা এই যে কম্পারিজন করলাম, সেম রাশির মধ্যে যে কম্পারিজন করলাম, একে বলা হয় অনুপাত। আবার ডেফিনেশন কি বলছে দেখি, দুটি সমজাতীয় রাশির মধ্যে একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ, তা যার দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা অনুপাত বলবো। এবার এই অনুপাত প্রকাশ করতে গিয়ে আমরা একটি চিহ্নকে ইউজ করি, সেটি কিরকম, দুটি ফুটকি দাগ, এরকম দুটি ফুটো ফুটো দাগ। ঠিক আছে, মানে ইংরেজিতে আমরা ডট দিয়ে থাকি, সেই ডট, একে আমরা ইস্টু বলে থাকি, ইংরেজিতে ইস্টু বলে থাকি, অর্থাৎ 5:10, বা এখানে 4:1। অনুপাত যখন বলবো আমরা 4:1, আমরা ইংরেজিতে বলবো 4:1, বা 4:1, মানে 4:1, এই হিসেবে আমরা আলোচনা করব। অনুপাত সম্পর্কে ধারণা এলো। অনুপাতের আমরা বুঝলাম সেম রাশির ক্ষেত্রে হয়ে থাকে। যেমন এবার অনুপাত ব্যাপারটি যখন বুঝলাম, তখন দেখলাম যে আমাকে কম্পারিজন করতে কিন্তু মিনিমাম দুইটি কিন্তু দরকার। এবার ধরো আমি বললাম যে সুশোভন, রাহুল এবং আরেকটি নাম দিলাম প্রীতম, এর কাছে 15 টাকা আছে। মানে দেখুন, তিনটি বস্তু, তিনটি টাকার মধ্যে তিনজনের টাকার সঙ্গে যদি তুলনা করতে হয়, তাহলে আমি কি পাবো, কিভাবে লিখবো, যে সুশোভন, রাহুল এবং প্রীতমের টাকার অনুপাত, বা সুশোভন, রাহুল, প্রীতমের টাকার যে অনুপাত, সেটি হবে 5:10:15। এইভাবে কিন্তু আমরা লিখবো। তাহলে কম্পারিজন বা অনুপাত কিন্তু একাই হয় না, মানে সুশোভনের 5টা টাকা বলে দিলাম আর বাকি কিছু বললাম, তাহলে কিন্তু অনুপাত বুঝতে পারা যাবে না। আমাকে কমপক্ষে দুটি সমজাতীয় অংশকে কিন্তু আমাকে নিয়ে আনতে হবে। তাহলে যেমন এখানে দেখো আমরা 3টি পেতে পারি, 4টি পেতে পারি, আবার কিন্তু মিনিমাম আমাকে কিন্তু 2টি বস্তুর মধ্যে আমাকে কম্পারিজন করতে হবে। এবার এই যে দুটি বস্তু, এই বস্তুটি দেখো, লক্ষ্য করে দেখো, প্রথম ক্ষেত্রে এই 5:10, দ্বিতীয় ক্ষেত্রে 4:1, এগুলো আমরা লিখেছি। অন্য আরেকটা অনুপাত 2:5, এরকম হতেই পারে। তো এরকম অনেক অনুপাত আমরা চোখের সামনে দেখতে পাবো, কিন্তু এদের মধ্যে একটি বিশেষ লক্ষ্য করো যে প্রথম দুটির ক্ষেত্রে প্রথম পদটি কিন্তু বড়, তৃতীয় নম্বর ক্ষেত্রে দেখো দ্বিতীয় পদটি বড়। তাহলে এই যে পদগুলি
ধরো তোমাকে কোশ্চেন করলো 5:10, এর মধ্যে 5কে আমরা কোন পদ বলবো বা কি পদ বলবো যদি আমাকে কোশ্চেন করে, তাহলে এই যে প্রথম পদ এবং এই দ্বিতীয় পদ, এই দুটি পদকে কিন্তু নাম দেওয়া হয়, গাণিতিকভাবে এদের নাম দেওয়া হয়। একে বলা হয় পূর্বপদ, একে বলা হয় উত্তরপদ। আমরা ফার্স্টে যেটি থাকবে, প্রথমে যেটি থাকে তাকে বলবো পূর্বপদ, এবং দ্বিতীয়তে যেটি থাকবো সেটিকে বলবো আমরা উত্তরপদ। অর্থাৎ যদি কোনো একটি দুটি সংখ্যার অনুপাত a:b হয়ে থাকে, তাহলে a কে কি বলবো আমরা, a কে বলবো আমরা পূর্বপদ, আর b কে কি বলবো আমরা উত্তরপদ বলে থাকবো, পূর্বপদ এবং উত্তরপদ বলে থাকবো। এবার পূর্বপদটি বড় হতে পারে না পূর্বপদটি ছোট হতে পারে এর তুলনায়, সেটি আমরা পরে আসছি। কিন্তু মাথায় রাখবো, প্রথম এই পদটি বড় হোক বা ছোট হোক, প্রথম যে পদটি থাকবে তাকে আমরা পূর্বপদ বলবো, এবং দ্বিতীয় যে পদটি থাকবে তাকে আমরা উত্তরপদ কিন্তু বলবো। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। এইবার এই অনুপাতকে এই পূর্বপদ এবং উত্তরপদের ভিত্তিতে কিন্তু কয়েকটি পার্টে ভাগ করা যায়। এই অনুপাতকে আমরা কিরকম অনুপাত বলবো, অর্থাৎ যেমন এই একটি অনুপাত দেখলাম, এরকম একটা অনুপাত দেখলাম, এরকম একটা অনুপাত দেখলাম, আরেকটা অনুপাত ধরে নিলাম 5:5। ঠিক আছে, এই চারটি আমরা অনুপাতকে লক্ষ্য করলাম। একটি 5:10 যার পূর্বপদ হচ্ছে 5 এবং উত্তরপদ হচ্ছে 10। আরেকটি অনুপাত দেখলাম 4:1 যার পূর্বপদ হচ্ছে 4 এবং উত্তরপদ হচ্ছে 1। 3 নম্বর একটি উদাহরণ দেখলাম যার পূর্বপদ 2 এবং উত্তরপদ 5। আর ফোর্থ আরেকটি আমরা অনুপাতকে দেখলাম যেটি 5:5, মানে যার পূর্বপদ এবং উত্তরপদ হচ্ছে 5 এবং 5। এখানে আমরা তিনটি ক্যাটাগরি দেখতে পেলাম। প্রথম কি ক্যাটাগরি, দেখো প্রথম ক্ষেত্রে পূর্বপদ, প্রথম ক্ষেত্রে পূর্বপদ উত্তরপদের থেকে ছোট, প্রথম ক্ষেত্রে পূর্বপদ উত্তরপদের থেকে ছোট, দ্বিতীয় ক্ষেত্রে পূর্বপদ উত্তরপদের থেকে বড়, তৃতীয় ক্ষেত্রে দেখো পূর্বপদ উত্তরপদের থেকে ছোট, আর চতুর্থ ক্ষেত্রে দেখো পূর্বপদ এবং উত্তরপদ সমান। তাহলে এই যে কখনো পূর্বপদ বড় হচ্ছে, কখনো উত্তরপদ বড় হচ্ছে, বা কখনো পূর্বপদ ছোট হচ্ছে, কখনো উত্তরপদ বড় হচ্ছে, বা কখনো পূর্ব এবং উত্তর দুটিই সমান হয়ে যাচ্ছে, এই যে তিন ক্যাটাগরির আমি অনুপাত দেখতে পাচ্ছি, এই তিন ক্যাটাগরির অনুপাতকে আমরা শ্রেণীগতভাবে ভাগ করা হয়। এই যে পূর্বপদ এবং উত্তরপদের বেসিসে আমরা এই অনুপাতকে কিন্তু আমরা ভাগ করে থাকি। কিরকম ভাগ করে থাকি একটু দেখো। অনুপাতকে আমরা দুইটি পার্টে ভাগ করে থাকি। প্রথম ধরো a:b, কোনো একটি অনুপাত বা কোনো দুটি সমজাতীয় বস্তুর আমি অনুপাতকে বের করেছি a:b। এবার এই যে উত্তরপদ এবং পূর্বপদের বেসিসে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি এই অনুপাতকে। একটা কি বৈষম্য অনুপাত, অর্থাৎ এই দুটি ভাগে আমরা ভাগ করতে পারি। অনুপাত কথার অর্থ কি রেশিও, অনুপাতের ইংরেজি হচ্ছে রেশিও, যাকে আমরা অনুপাত বলে থাকি। বৈষম্য অনুপাত হচ্ছে যে রেশিও অফ ইনইকুয়ালিটি, রেশিও অফ ইনইকুয়ালিটি আর রেশিও অফ ইকুয়ালিটি। তো এই দুই অনুপাতে ভাগ করে থাকি। এই সাম্যানুপাত মানে কি, যখন a=b হয়ে যায়, যখন a=b হয়ে যায়। একটু আগের উদাহরণ অনুসারে যদি 5:5 কে বলা হয়, তাহলে আমরা অনুপাতের ক্যাটাগরিতে তো এটি আছে, কিন্তু কোন ক্যাটাগরিতে, সাম্যানুপাতের ক্যাটাগরিতে আছে। কারণ কি, এর a এবং b ইকুয়াল, অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদ যখন সমান হয়ে যাবে, পূর্বপদ আমরা যদি আরো ভালোভাবে লিখি, তাহলে পূর্বপদ যদি উত্তরপদ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সাম্যানুপাত, সেই অনুপাতকে আমরা সাম্যানুপাত বলবো। এবার বৈষম্য অনুপাত মানে কি, যখন a=b হয়ে যাবে, অর্থাৎ পূর্বপদ উত্তরপদ হয়ে যাবে। তার অর্থ কি, তার অর্থ এরকম হতে পারে 5:10, আমরা যেরকম উদাহরণ নিয়েছিলাম 4:1, 2:5 নিয়ে নিই, কোনো অসুবিধা নেই। তাহলে এই তিনটি দেখো, লক্ষ্য করে দেখো, পূর্ব এবং উত্তরপদ কিন্তু ভিন্ন, সেম নয়। তাহলে এই ক্যাটাগরি, এই যে অনুপাতগুলি পাচ্ছি সেগুলো আমরা বৈষম্য অনুপাতের মধ্যে পড়ছে। এবার এর মধ্যেও আবার ক্যাটাগরি আছে, এর মধ্যেও দুটি ক্যাটাগরি আমরা ভাগ করে নেব। সেটি হচ্ছে গুরু অনুপাত এবং লঘু অনুপাত। গুরু অনুপাত এবং লঘু অনুপাত। এর মধ্যে আবার দুটি ক্যাটাগরি, এই যে a=b হওয়ার জন্য, দেখো a=b, তার অর্থ কি, উত্তরপদ এবং পূর্বপদ দুটি কিন্তু সমান নয়। সমান না হওয়ার জন্য কোন ক্ষেত্রে আমি যেটা বললাম, পূর্বপদ বড় হতে পারে
এবং উত্তর পদ ছোট হতে পারে। আবার অন্য ক্ষেত্রে আরেকটি কন্ডিশন হতে পারে, উত্তর পদ মানে পূর্ব পদ হয়তো ছোট, উত্তর পদ বড় হতে পারে, দুটি কন্ডিশন হতে পারে। তাহলে সেই কন্ডিশনের উপর বেস করে আমাকে আরো দুটো ক্যাটাগরিকে দিল অনুপাতের, সেটি হচ্ছে গুরু অনুপাত এবং লঘু অনুপাত। গুরু অনুপাত কখন? যখন যখন এ গ্রেটার দেন বি হবে। এ গ্রেটার দেন বি কথার অর্থ কি? অর্থ হচ্ছে পূর্ব পদ যখন গ্রেটার দেন উত্তর পদ হবে। পূর্ব পদ যখন উত্তর পদের যখন গ্রেটার দেন হবে, পূর্ব পদ উত্তর পদের থেকে যখন বড় হবে, তখন আমরা তাকে গুরু অনুপাত বলবো। একই রকম ভাবে যদি পূর্ব পদ লেস দেন এ লেস দেন বি হয়, অর্থাৎ পূর্ব পদ যদি লেস দেন উত্তর পদ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলবো যে এই যে অনুপাতটি, এই টাইপের অনুপাতটি কিন্তু হচ্ছে লঘু অনুপাত। এবার দেখো, লক্ষ্য করে দেখো, প্রথম ক্ষেত্রে এ গ্রেটার দেন বি অর্থাৎ পূর্ব পদ উত্তর পদ থেকে বড়, কোন কোন ক্ষেত্রে হচ্ছে? এই ক্ষেত্রে হচ্ছে 4:1 এর ক্ষেত্রে। দেখো 4:1 এর ক্ষেত্রে পূর্ব পদ কিন্তু উত্তর পদ থেকে বড় হচ্ছে। তাহলে আমরা এই তিনটি ক্যাটাগরির মধ্যে একে, এই ক্যাটাগরিকে আমরা গুরু অনুপাত বলে থাকবো। কি? গুরু অনুপাত বলে থাকবো। আর বাকি দুটোর ক্ষেত্রে দেখো, 5-10 থেকে ছোট, অর্থাৎ পূর্ব পদ উত্তর পদের থেকে ছোট, তাহলে এই যে অনুপাতটিকে বলবো, একে বলবো আমরা লঘু অনুপাত। একই রকম ভাবে দেখো এক্ষেত্রেও পূর্ব পদটি উত্তর পদের থেকে ছোট, তাই এই অনুপাতটিকে আমরা লঘু অনুপাত বলবো। তাহলে এতক্ষণ পর্যন্ত যে ধারণাটি ক্লিয়ার হলো সেটি হচ্ছে কি, যে কম্প্যারিজন বা দুটি সমজাতীয় বস্তু তুলনা করতে গিয়ে বা কত গুণ বেশি বা কত কম কি, এটি বের করতে গিয়ে আমাদের অনুপাতের প্রয়োজন হলো। আর অনুপাত করতে গিয়ে দেখলাম, যখন দুটি বস্তুর মধ্যে আমরা তুলনা করছি বা অনুপাত বের করছি, সেক্ষেত্রে পূর্ব পদ এবং উত্তর পদ দুটি পদ পেলাম। প্রথম যে পদটি তাকে আমরা বলবো পূর্ব পদ এবং দ্বিতীয় যে পদটি তাকে বলবো আমরা উত্তর পদ। এখন এই পূর্ব পদ কখনো বড় হতে পারে, কখনো উত্তর পদ বড় হতে পারে, আবার কখনো পূর্ব এবং উত্তর পদ সমানও হয়ে যেতে পারে। তো এই কন্ডিশনের উপর বেস করে আমরা অনুপাতকে তিনটি ভাগে ভাগ করলাম। কি অনুপাতে? একটা সাম্যানুপাত, যে ক্ষেত্রে a = b হবে, অর্থাৎ পূর্ব পদ = উত্তর পদ হবে, সেক্ষেত্রে আমরা সেই টাইপের অনুপাতকে আমরা সাম্যানুপাত বলবো। একই রকম বৈষম্যানুপাতের ক্ষেত্রে কি a ≠ b হবে। এবার পূর্ব পদ যখন উত্তর পদ থেকে সমান হবে না, তার অর্থ হতে পারে আইদার পূর্ব পদ বড় উত্তর পদ ছোট, অথবা উত্তর পদ বড় পূর্ব পদ ছোট, এই দুটি কন্ডিশন হতে পারে। যে ক্ষেত্রে পূর্ব পদ অর্থাৎ প্রথম পদটি বড় হবে উত্তর পদের থেকে, সেই টাইপের অনুপাতকে আমরা বলবো গুরু অনুপাত। আর যে ক্ষেত্রে পূর্ব পদ উত্তর পদ থেকে ছোট হবে, সেই টাইপের অনুপাতকে আমরা বলবো লঘু অনুপাত। ঠিক আছে? কোনো ডাউট নেই এতক্ষণ পর্যন্ত? কোনো ডাউট থাকার কোনরূপ চান্স নেই। এবার আমরা যদি বলি ব্যস্তানুপাত, আমরা এই কোশ্চেনটি শুনে ব্যস্তানুপাত বা যাকে ইংরেজিতে আমরা রিভার্স রেশিও বলে থাকি। ব্যস্তানুপাত কি? ব্যস্তানুপাত হচ্ছে যদি কোনো একটি রেশিও a:b হয়ে থাকে, এই a:b এর পূর্বপদ কি? পূর্বপদ হচ্ছে a, উত্তরপদ কি? উত্তরপদ হচ্ছে b। তাহলে এই a জায়গায় b এবং b এর জায়গায় a, অর্থাৎ এই উত্তরপদ এবং পূর্বপদ যদি স্থান পরিবর্তন করা হয়, উল্টে দেওয়া হয়, তাহলে যে নতুন অনুপাতটি পাবো, সেই নতুন অনুপাতটিকে আমরা বলবো আগের যে অনুপাতটি ব্যস্তানুপাত, বা এই নতুন অনুপাতটিকে বলবো আগের ব্যস্তানুপাত, মানে একে অপরের ব্যস্তানুপাত বলবো। অর্থাৎ ধরো আমি বলছি a:b, এর ব্যস্তানুপাত কি হবে? আমি উল্টে দেব, অর্থাৎ b:a। এখন এই a:b এরও এ ব্যস্তানুপাত, বা আমাকে যদি b:a এর ব্যস্তানুপাত কি বলা হয়, তাহলে এটি, অর্থাৎ এরা একে অপরের ব্যস্তানুপাত, অর্থাৎ a:b এর ব্যস্তানুপাত হচ্ছে b:a, আবার b:a এর ব্যস্তানুপাত হচ্ছে a:b। শুধু কি করতে হবে? আমাকে উত্তর পদকে পূর্ব পদের স্থানে বসাতে হবে, পূর্ব পদকে আমরা উত্তর পদের স্থানে বসাতে হবে। তাহলে আমরা বুঝলাম কি, ব্যস্ত অনুপাতের কনসেপ্টটি আমরা বুঝলাম। এবার আছে ক্রমিক অনুপাত। ক্রমিক অনুপাতকে আমরা কন্টিনিউড রেশিও বলে থাকি। আমাকে যদি বলা হয় যে তিনটি বন্ধুর বয়স হচ্ছে 5, 10 এবং 15 বছর, তাহলে তুমি তাদের কোন ক্রমিক অনুপাত বের করো, তার অর্থ হচ্ছে আমাকে 5:15:5:10:15 আমাকে এটি বের করতে হবে। এরকম নয় যে 5:15:10 মানে আমরা উল্টো পাল্টা করতে পারি না। ক্রমিক অনুপাত মানে যে রেশিও যেভাবে আমাকে বলবে সেই অনুসারে কিন্তু আমরা সাজিয়ে নেব। অর্থাৎ আমাকে যদি বলা হয় যে a, b, c ক্রমিক অনুপাতে আছে, তার অর্থ হচ্ছে a:b:c হবে। কখনোই কিন্তু a:c:b এরকম হবে না, a:b:c হবে।
তাহলে আমরা ক্রমিক অনুপাতের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। ওকে, এবার আমরা আসছি যে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি বা যৌগিক অনুপাত কি? ধরো দুটি আমি বলি, ধরো আমাকে বলা হয়েছে যে A:B একটি অনুপাত আছে, A:B একটি অনুপাত আছে এবং C:D একটি অনুপাত আছে। আমাকে দুইটি অনুপাত আমাকে বলে দেওয়া হয়েছে, একটি অনুপাত হচ্ছে A:B এবং আরেকটি অনুপাত হচ্ছে C:D। তাহলে এই দুজনের মিশ্র অনুপাত বলার অর্থ হচ্ছে, বা এই দুটি অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বা কম্পাউন্ড রেশিও বের করতে গেলে আমাকে কি করতে হবে? এই দুটি রেশিওর পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ করতে হবে এবং উত্তর পদের সঙ্গে উত্তরপদ গুণ করতে হবে, তারপরে যে রেশিওটি পাবো আমরা। তার অর্থ হচ্ছে আমরা প্রথমে এই পূর্বপদ এ আছে, পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ করব, অর্থাৎ AC, মাঝে আমরা ইস্টু চিহ্ন দিয়ে দেবো এবং তারপরে আমরা উত্তরপদের সঙ্গে উত্তরপদ গুণ করব, অর্থাৎ B:D। অর্থাৎ এখন যদি বলা হয় আমাকে A:B এবং C:D এর মিশ্র অনুপাত বের করো বা যৌগিক অনুপাত বের করো, তার অর্থ আমাকে A:C:B:D আমাকে বের করতে বলছে। কোনো ডাউট আছে? আবারও বলি যে যখন দুটি অনুপাতের আমাকে মিশ্র অনুপাত বের করতে বলে, তার অর্থ হচ্ছে আমরা দুটি অনুপাতের পূর্বপদের গুণ করে দেবো, উত্তর পদগুলির গুণ করে দেবো, তারপরে যে অনুপাতটি আমাদের সামনে নতুন অনুপাতটি চোখের সামনে আসবে সেটি হবে ওই দুটি অনুপাতের মিশ্র অনুপাত। এবার নেক্সট যে কনসেপ্টটি হচ্ছে সেটা হচ্ছে সমানুপাত। সমানুপাত কি? দেখো, এবার আমি বললাম যে আমার কাছে যে পয়সা আছে, আমার কাছে ধরলাম, আমি এখনই যেটি বলছিলাম যে আমার কাছে 5 টাকা আছে এবং রাহুলের কাছে 10 টাকা আছে, অর্থাৎ আমার এবং রাহুলের কাছে যে অর্থ আছে তাদের অনুপাত হচ্ছে 5:10, 5:10। এবার একই রকম ভাবে বললাম যে আরো দুজন বন্ধু আছে, তোমার আরো দুজন বন্ধু, সেটা রাম এবং শ্যাম, তাদের অর্থের অনুপাত হচ্ছে 10:20। দেখো, আমাকে বলা হলো যে আমার এবং রাহুলের যে কাছে যে অর্থ আছে তাদের অনুপাত হচ্ছে 5:10 এবং রাম এবং শ্যাম তাদের যে অর্থ আছে তাদের অনুপাত 10:20। তাহলে এই দুটি অনুপাতের মধ্যে আমাদের মিল কি আছে? দেখো, আমরা অনুপাতের ক্ষেত্রে কিন্তু আমরা এই উত্তরপদ এবং পূর্বপদ এবং উত্তরপদে কিন্তু আমরা কোনো একটি নাম্বার দিয়ে আমরা ভাগ করতেই পারি এবং পূর্ণ মানে লঘিষ্ঠ আকারে কিন্তু আনতে পারি। আমরা 5:10 যতটা সম্ভব লঘিষ্ঠ মানে আমরা আনতে পারি। তাহলে লঘিষ্ঠ মানটি কি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে খুবই ভালো, সেটি আমরা করার চেষ্টা করি। আমরা কি করি যে এই যে 5:10 একে আমরা আরো লঘিষ্ঠ আকারে আনতে পারি যাতে এই দুটি সংখ্যা ইন্টিজারে পরিণত হয়। তাহলে কি করতে পারি? আমরা উভয় পক্ষে 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা এই যে অনুপাত একে আমরা 1:2 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রেও যদি আমরা 10 দিয়ে উভয় পক্ষকে যদি আমরা ভাগ করি তাহলে এই ক্ষেত্রে আমি 1:2 পাচ্ছি। অর্থাৎ আমরা দেখছি যে এই অনুপাতটা 5:10 এবং এই অনুপাতটাও 10:10:20, কিন্তু এদের যখন লঘিষ্ঠ মান আমরা বের করতে যাচ্ছি তখন দেখছি এই দুটি কিন্তু সেম রেশিওকে রিপ্রেজেন্ট করছে। এই দুটি ভিন্ন যে রেশিও, ভিন্ন যে অনুপাত, সেটি কিন্তু সেম অনুপাতে পরিণত হচ্ছে। যে ক্ষেত্রে দুটি ভিন্ন রেশিও যখন সেম হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই রেশিও দুটিকে বলবো আমরা সমানুপাত। সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? আমরা ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। 1:2, এখানে 4টি ফুটি এবং দিয়ে 1:2 কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে আমরা 1:2 আমরা যদি এই দেখলাম যে অর্থাৎ এটি যখন সমানুপাত আছে তার অর্থ হচ্ছে এটিও কিন্তু সমানুপাতে আছে। আমরা 4টি ডট দিয়ে এটিকে রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, এবার এটি বুঝবো কি করে? ধরো আমার কাছে অনেক বড় সংখ্যা বা আমার কাছে দুটি সংখ্যা এরকম বলে দেওয়া হলো যে A:B এবং C:D এই দুটি সমানুপাতে আছে। বোঝার অর্থ কি বা বুঝবো কিভাবে? তুমি যদি লক্ষ্য করো, এটি যদি কম্পারিজন করো, দেখো তুমি যদি 5 এবং 20 যদি গুণ করে দাও এবং 10 এবং 20 যদি গুণ করে দাও তাহলে কি পাচ্ছ? যদি গুণ করো, অর্থাৎ ভেতরের দুটি অংশ দুটি নাম্বার এবং বাইরের দুটি নাম্বার যদি গুণ করো তাহলে 10 10 100 আর 5 20 100। যদি এই মিডিলের দুটি গুণ এবং বাইরে যে দুটি অংশ পড়ে আছে সেই দুটির গুণফল যদি সমান হয়ে
হয়ে যায় তাহলে আমরা বলবো সেই দুটি অনুপাত কিন্তু সমানুপাতে আছে। এবার এক্ষেত্রে তাহলে যদি এই দুটি অনুপাত সমানুপাতে যদি থাকে তার অর্থ হচ্ছে আমরা এ আর ডি এবং বি আর সি কে গুণ করলে তাদের গুণফল যদি সমান হয়, অর্থাৎ বি ইন্টু সি ইজ ইকুয়াল টু যদি এ ইন্টু ডি হয়ে থাকে তাহলে আমরা বলবো এই দুটি অনুপাত কিন্তু সমানুপাতে আছে। বুঝতে পারলাম? তাহলে তার অর্থ হচ্ছে এই যে ইন্ডিকেশন বা এই যে চিহ্নটি এটি অ্যাকচুয়ালি আমাকে ইকুয়ালের সিগন্যাল দিচ্ছে, ইকুয়ালের সাইন কিন্তু দিচ্ছে। আর এই যে 5:10 এটি কিন্তু আমাকে 5/10 কিন্তু রিপ্রেজেন্ট করছে। এই 5 এই যে ইস্টু দুটি সংখ্যার অনুপাত এটি অ্যাকচুয়ালি আমাকে 5/10 একে রিপ্রেজেন্ট করছে। এই ইস্টু চিহ্নটি আমাকে 5/10 রিপ্রেজেন্ট করছে। একই রকম ভাবে সমানুপাতের যে এই চিহ্নটি এটি কিন্তু ইকুয়ালকে আমাকে রিপ্রেজেন্ট করছে। এবার তাহলে অনুপাত এবং সমানুপাতের ডিফারেন্স কি? সামান্যতম ডিফারেন্স বলবো যে অনুপাত এবং সমানুপাতের ডিফারেন্স হচ্ছে অনুপাত দুটি রাশির দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনাকে বোঝায়, আর সমানুপাত কিন্তু দুটি অনুপাতের মধ্যে তুলনাকে বোঝায়। দুটি অনুপাত, দেখো এখানে একটি অনুপাত আরেকটি অনুপাত, দুটি অনুপাত দেখে ও তুলনা করে দেখছে, যখন এটি ইকুয়াল হয়ে যাচ্ছে, যদি অনুপাত দুটি ইকুয়াল হয় তখন আমরা তাকে বলবো সমানুপাত। তাহলে সমানুপাতকে আমরা ইকুয়াল দিয়ে লিখছি বা ইকুয়াল করতে পারছি, তাহলে এই যে সমানুপাত সেটি কিন্তু একটি ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে, একটি ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। অনুরূপভাবে এটি কিন্তু একটি এক্সপ্রেশন, এটি কিন্তু ইকুয়েশন নয়। 5:10 মানে 5/10 এটি একটি এক্সপ্রেশন, ইকুয়েশন কিন্তু নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিফারেন্সটি কোথায়। অনুপাত এবং সমানুপাতের ডিফারেন্স হচ্ছে এই জায়গাগুলি, যে অনুপাত সবসময় দুটি রাশির মধ্যে, এই দুটি রাশির মধ্যে তুলনাকে রিপ্রেজেন্ট করে, যে এই 5 10-এর কত ভাগ বা 10 5-এর কত ভাগ, এই যে একে রিপ্রেজেন্ট করে, অনুপাতকে রিপ্রেজেন্ট করে। তার মানে এটি একটি এক্সপ্রেশন, এটি একটি ইকুয়েশন নয় কিন্তু। আর সমানুপাত দুটি রেশিও যখন সমান হয়ে যায়, সমান হয়, তখন তাকে আমরা তাদের যে কম্পারিজন, দুটি রেশিওর যে কম্পারিজন করে যদি আমরা সমান হয়ে যায় তখন আমরা তাকে সমানুপাত বলবো, যেটি কিন্তু একটি ইকুয়েশনের সঙ্গে ইকুইভ্যালেন্ট। এবার কথা হচ্ছে যে আমরা তাহলে অনুপাত বুঝলাম, সমানুপাত বুঝলাম। বা আরেকটি কোশ্চেন আসতে পারে যে আমাকে বলা হলো যে সুশোভনের কাছে যে অর্থ আছে এবং রাহুলের কাছে যে অর্থ আছে তাদের অনুপাত হচ্ছে 1:2। সুশোভনের কাছে যে অর্থ আছে সেটি এবং রাহুলের কাছে যে অর্থ আছে তাদের যে অনুপাত সেটি 1:2। এটি কথার অর্থ কি? আমার কাছে 1 টাকা আছে, ওর কাছে 2 টাকা আছে, এটি কি রিপ্রেজেন্ট করছে এটিকে? না। কারণ তুমি যদি বলবে কেন নয়, কারণ দেখো আমি যদি বলি যে 10:20, 5:10, দেখো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে 10:20 কে আমরা যদি এর লঘিষ্ঠতম মানে নিয়ে যেতে পারি, তার অর্থ হচ্ছে আমরা উভয়কে, পূর্বপদ এবং উত্তর পদকে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 10:10:2, অর্থাৎ আমরা একে কিন্তু আমরা 1:2 আকারে নিয়ে যেতে পারবো। একই রকম ভাবে 5:10 কেও আমরা 5 দ্বারা যদি ভাগ করি তাহলে 1:2 আকারে নিয়ে যেতে পারবো। একই রকম ভাবে একে যদি আমরা 15 দ্বারা ভাগ করি, 15:30 কে যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে 15 15, 15 30। আবার 20:40 কেও যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে 1:2 কিন্তু আসছে। তাহলে এই যে সুশোভন এবং রাহুলের অর্থের অনুপাত 1:2 বলেছে, তার অর্থ কি এটা বলছে যে সুশোভনের কাছে 1 টাকা আছে বা রাহুলের কাছে 2 টাকা আছে তাকে রিপ্রেজেন্ট করছে, না সুশোভনের কাছে 10 টাকা আছে বা 20 টাকা আছে সেটিকে রিপ্রেজেন্ট করছে, না 5 টাকা আছে 10 টাকা আছে সেটিকে রিপ্রেজেন্ট করছে, না 15 টাকা আছে 30 টাকা রিপ্রেজেন্ট করছে, না 20 টাকা আছে 40 টাকা কাকে রিপ্রেজেন্ট করছে? এরপরে তো আরো গুণ করি, আমি যদি এর সঙ্গে দুইটি পদের সঙ্গে যদি যা নম্বর যে কোনো সংখ্যা যদি গুণ করতে থাকি তাহলে এরকম করে আমি রেশিও পাবো যার লঘিষ্ঠ মান 1:2 হবে। তাহলে আমার কাছে আসল অর্থ কি আছে? তাহলে এর মধ্যে পার্টিকুলারলি যখন কোনো একটি টাকা তো আমার কাছে আছে, এর মধ্যে ধরে নিচ্ছি কোনো একটি টাকা তো আমার কাছে আছে, তাহলে আমি ধরে নিচ্ছি আমার কাছে সত্যি অ্যাকচুয়ালি আমার কাছে 20 টাকা আছে আর রাহুলের কাছে 40 টাকা আছে। আমার কাছে 20 টাকা আছে, রাহুলের কাছে 40 টাকা আছে। এবার অনুপাতের সঙ্গে যদি কম্পারিজন করি তাহলে আমরা কি করেছি 1:20, 2:20, অর্থাৎ আমরা এই যে
লঘিষ্ঠ মান পেলাম, তার সঙ্গে কিছু একটি গুণ করছি যেটি শূন্য নয় এবং বাস্তব সংখ্যা। তাহলে আমরা এই রেশিওর সঙ্গে কোনো কিছু গুণ করতে হবে যেটি বাস্তব নয়, সেটি যে কোনো কিছু হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। কিন্তু একটা মাথায় একটা এক্সাম্পল দিয়ে যদি বলছি যে আমার কাছে 20 টাকা এবং রাহুলের কাছে 40 টাকা আছে, এটি এক্স্যাক্টলি এই টাকাটাই আছে, তারও রেশিও 1:2, মানে এই বাকি তিনটি ভুল। এবার আমরা সেটি বিচার করব কি করে, তার অর্থ হচ্ছে এই 1:2 সঙ্গে 1:2 এর সঙ্গে কোনো একটি 20 গুণ করতে হবে, যার জন্য আমরা অ্যাকচুয়াল ফিগার পাবো। অর্থাৎ ভিন্ন জনের ক্ষেত্রে ভিন্ন রকম কিছু হতে পারে। তাহলে আমরা মনে রাখবো যদি কখনো ক্ষেত্রে এরকম আসে যে a:b = 2:3, অর্থাৎ a এবং b এর অনুপাত হচ্ছে 2:3, তার অর্থ এই নয় যে a = 2 b = 3, তার অর্থ এই নয়, আমরা বলতে পারি না। আমরা এক্ষেত্রে a = 2 × k এবং b = 3k বলতে পারি। এবার আমরা k এর মান 1 হতেই পারে, k এর মান যদি 1 হয় তাহলে 2 এবং 3 পাবো আমরা, কিন্তু কি পাবো সেটি পরের কথা। কিন্তু প্রথম কথা হচ্ছে যে যদি এক্ষেত্রে আমাকে a:b = 2:3 আমাকে বলে দেয় কোনো একটি অঙ্কের ক্ষেত্রে, তার অর্থ এই নয় যে a এর কাছে 2 টাকা আছে, b এর কাছে 3 টাকা আছে, এটি নয়। এর কাছে হয়তো 2 × কিছু একটি বাস্তব সংখ্যা এবং এই b এর কাছে 3 × কিছু বাস্তব সংখ্যা। যে k টি ধরেছি সেটি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কনস্ট্যান্ট টার্ম, যেটি শূন্য নয়, একটি বাস্তব সংখ্যা। অর্থাৎ এই k টি কিন্তু উভয় ক্ষেত্রে সেম, যেমন এখানে 20 হয়েছে, এই ক্ষেত্রেও কিন্তু সেম হবে। অর্থাৎ আমাকে বের করতে হবে, যদি আমি k বের করতে পারি, এদের মধ্যে কোনো কন্ডিশন লাগিয়ে বা প্রশ্নানুযায়ী যদি আমি k বের করতে পারি, তাহলে k আমি 2 এর সঙ্গে k গুণ করে দেবো, তাহলে আমি যে অংশটি পাবো, যে নাম্বারটি পাবো, সেই বা যে টাকার পরিমাণটি পাবো, সেটি হচ্ছে a এর টাকা, আর এই নাম্বারটি যেটি পাবো সেটি হচ্ছে b এর টাকা। তাহলে আমরা এই জিনিসটি বুঝলাম যে অনুপাত কথার অর্থ এই নয় যে যেটি অনুপাত দিয়ে দেবে সেই অর্থই আমার কাছে আছে, বা সেই পরিমাণ যদি কোনো তরল সম্পর্কে কিছু বলে তাহলে সেই পরিমাণ তরলই আছে, এরকম কিছু নয়। ঠিক আছে, আমরা তার সঙ্গে ধরে নেব কোনো একটি কনস্ট্যান্ট টার্ম যেটি 0 নয়, বাস্তব সংখ্যা গুণ আকারে আছে, এবং সেটি আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে আমরা এবার একটু কোশ্চেন তুলি এবং সেগুলি বোঝার চেষ্টা করি। দেখো এবার আমাকে বলেছে, দেখো আমাকে বলা হয়েছে যে a:bc, b:ca এবং c:ab এর মিশ্র অনুপাত নির্ণয় করো, বা যৌগিক অনুপাতও বলতে পারে। আমরা এক্ষেত্রে কি করবো, আমরা বলেছিলাম যে এরকম যখন কোশ্চেন আসবে 2টি বা 3টি বা 4টি অনুপাতের মধ্যে আমাকে মিশ্র অনুপাত বের করতে বলবে, আমরা কি করব, পূর্ব পদগুলির গুণ করব উত্তর পদগুলির গুণ করব। তাহলে আমরা দেখছি এই সংখ্যাটির পূর্বপদ কি আছে, a আছে, তাহলে আমরা কি লিখবো, a:b, b:ca এবং c:ab, এই তিনটি অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে কি, প্রথমে পূর্বপদগুলির গুণফল, অর্থাৎ a × b, এই অনুপাতের পূর্বপদ হচ্ছে a গণিত এই অনুপাতের পূর্বপদ কি আছে, b গণিত এই অনুপাতের পূর্বপদ কি আছে, c এই তিনটি গুণ করে দিলাম, আমরা এবার উত্তর পদগুলি নেব। এই অনুপাতের কি আছে, bc, তাহলে bc ইনটু এই অনুপাতে কি আছে, ca, আর এই অনুপাতের কি আছে, ab। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা যদি একটু ভালো করে লিখি তাহলে আমরা পাচ্ছি যে a × b × c এখানে পাচ্ছি a স্কোয়ার, b স্কোয়ার, আর c স্কোয়ার। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে এক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে abc থাকলো, দ্বিতীয় ক্ষেত্রে আমরা একে abc তার হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তার অর্থ কি, এটির অর্থ হচ্ছে abc × abc লিখতে পারি। এবার আমরা উভয় পক্ষে যদি সেম টার্ম আমার যদি কাটাকুটি হয়ে যায়, অর্থাৎ আমরা লঘিষ্ঠ, আমাদের কি অনুপাত বের করার অর্থ হচ্ছে আমাকে লঘিষ্ঠ টার্মে নিয়ে যাওয়া, সব থেকে লঘিষ্ঠ টার্মে নিয়ে যাওয়া। দেখো আমরা যদি abc কে উভয় পক্ষে ভাগ করে দিই, মানে এই উত্তরপদ এবং পূর্বপদ এবং উত্তরপদ যদি abc দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো, এখানে abc বাই abc abc ইন্টু abc বাই abc, অর্থাৎ এখানে কেটে গেল, এখানে কেটে গেল, অর্থাৎ 1:abc হবে এই তিনটি অনুপাতের মিশ্র অনুপাত। কোনো ডাউট আছে? আবারও বলি, দেখো সর্বপ্রথমে আমাকে কি করতে হবে, দেখতে হবে যে অনুপাতগুলির পূর্ব পদে কি টার্ম আছে এবং উত্তর পদে কি টার্ম আছে। পূর্ব পদে যে টার্মগুলি আছে সেগুলি গুণ করে দেবো, ইস টু চিহ্ন দেবো, এবং
উত্তর পদের টার্মগুলো আমরা গুণ করে লিখবো, তারপর আমরা সরলীকরণ করব এবং আমরা লঘিষ্ঠ আকারে আনার চেষ্টা করব, আমরা লঘিষ্ঠ পদে আনার চেষ্টা করবো। আমরা তুমি যদি এ জায়গায় গিয়ে শেষ করে দিতে তাহলে কিন্তু তুমি তোমার টিচার অর্ধেক নাম্বারও কিন্তু দিতে পারে, কারণ আমার কাজ হচ্ছে অনুপাত কথার অর্থ হচ্ছে আমাদের লঘিষ্ঠ সব থেকে লঘিষ্ঠ আকারে কিন্তু নিয়ে আনতে হবে। আর সব থেকে লঘিষ্ঠ আকার হচ্ছে 1:ab ইন্টু সি, a1:a ইন্টু b ইন্টু সি। তাহলে আমরা এইভাবে কিন্তু মিশ্র অনুপাত বের করব। দেখো এমন কোশ্চেন কিন্তু আমাদের পাঠ্য পুস্তকেও এসেছে এবং মাধ্যমিক লেভেলেও এসেছে 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। কি বলেছে আমাকে 4 মাস এবং 1 বছর 6 মাস এদের অনুপাত প্রকাশ করি, এবং আমার তার সঙ্গে সঙ্গে আরও কিছু বলতে পারে যে অনুপাতে প্রকাশ করার মাধ্যমে বলো যে গুরু অনুপাত কিনা, লঘু অনুপাত কিনা, সাম্যানুপাত কিনা, বলতেই পারে। তো আমরা কি করব, প্রথমে যখন কোশ্চেনটি দেখব 4 মাস এবং 1 বছর 6 মাসের অনুপাত বের করতে বলেছে, তাহলে আমরা প্রথমে মাথায় একটা জিনিস আসবে, আমাকে একক কিন্তু সেম হতে হবে। অর্থাৎ 4 মাসের সঙ্গে আমি 1 বছর 6 মাসের অনুপাত বের করতেই পারি না। আমাকে এই অনুপাতটি বের করতে গেলে আমাকে এই 1 বছর 6 মাসকে মাসে নিয়ে যেতে হবে পুরোটা, অথবা এই 4 মাসকে বছর নিয়ে যেতে হবে। তো 4 মাসকে বছরে নিয়ে যেতে আমার অর্থ হচ্ছে আমাকে 4 মাসকে 12 দিয়ে ভাগ করে আমাকে বছরে নিয়ে আনতে হবে, অথবা আমি জানি 1 বছর 6 মাস কথার অর্থ হচ্ছে 1 বছর মানে 12 মাস প্লাস 6 মাস মানে 18 মাসকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমাকে কি লিখতে হবে, আমাকে অঙ্কটা কিভাবে করব, যে 4 মাস এবং 1 বছর 6 মাসের অনুপাত কি করব, 4 মাস ও 1 বছর 6 মাসের অনুপাত কথার অর্থ হচ্ছে 4 মাস ও 12 প্লাস 6 মাসের অনুপাত। এখন দেখো আমরা 4 মাস এবং 12 প্লাস 6 মানে 18 মাসের অনুপাত কিন্তু খুব সহজে বের করতে পারবো। 4 মাস এবং 18 মাসের অনুপাত কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো। কারণ কি, কারণ হচ্ছে 4 মাস এটি একক মাসে চলে এসেছে এবং 18 মাস এর একক কিন্তু মাসে চলে এসেছে। অর্থাৎ দুইটি কম্পারিজন, দুটি সংখ্যার মধ্যে বা দুটি মাসের মধ্যে আমরা কম্পারিজন করছি যখন আমাদের একক সেম হয়ে গেছে। তাহলে আমরা ইজিলি বলতে পারি 4:18। আমরা দেখবো যে একে আরো লঘিষ্ঠতম আকারে নিয়ে আনতে পারি কিনা, পূর্ণ সংখ্যা আনতে পারি কিনা। তাহলে উভয় পক্ষে আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 2:9 2 18 2:9 আসবে। তাহলে আমরা লিখব যে 6 মাস এবং 1 বছর 6 মাসের অনুপাত হচ্ছে 2:9। এবার 2:9 এটি কি লঘু অনুপাত, গুরু অনুপাত না সাম্যানুপাত? আমি কি বলেছি, লঘু এবং গুরু অনুপাত তখনই হবে যখন আমাদের উত্তর পদ এবং পূর্ব পদ ভিন্ন হবে, অর্থাৎ সেম হবে না। তা দেখো 2:9, 2 এবং 9 দুটি ভিন্ন পদ, আর দেখছি যে পূর্ব পদ অর্থাৎ 2 সেটি কিন্তু উত্তর পদ থেকে ছোট। তাহলে এই যে রেশিওটি পেলাম, এই যে অনুপাতটি পেলাম, সেটি কিন্তু লঘু অনুপাত হয়ে থাকবে। প্রথম কোশ্চেনে কোনো ডাউট আছে? আমার আশা করছি কোনোরূপ ডাউট নেই। তাহলে আমরা কি করব, আমরা এর অ্যান্সার লিখবো যে 2:9। এর ক্ষেত্রে পূর্ব পদ লেস দেন উত্তর পদ, বা পূর্ব পদ উত্তর পদের থেকে ছোট হওয়ার জন্য এই অনুপাতটিকে আমরা লঘু অনুপাত বলবো। এটি আমাদের কিন্তু অ্যান্সার হবে। এবার আমরা নেক্সট কি বলছে, 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। আমি আবারও বললাম, পয়সার সঙ্গে পয়সা, টাকার সঙ্গে টাকা কিন্তু কম্পারিজন করতে হবে। তাহলে আমরা 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা, 75 পয়সা মানে 75 পয়সা, কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। 75 পয়সা মানে 75 পয়সা। এবার 1 টাকা 25 পয়সা মানে কি? 1 টাকা কথার অর্থ কি? 1 টাকা কথার অর্থ হচ্ছে 100 পয়সা প্লাস 25 পয়সা প্লাস 25। তাহলে আমার কাছে কি এখন 75 পয়সা আর 100 প্লাস 25 পয়সা এদের মধ্যে অনুপাত আমাকে বের করতে হবে। 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা মানে 1 টাকা মানে 100 পয়সা আর 25 পয়সা মানে 125 পয়সা। অর্থাৎ এই দুটির অনুপাত হবে 75:125। দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে যে এই দুটি সংখ্যাকে কিন্তু 25 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা 25 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 3:5। তাহলে আমরা এই যে 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সার অনুপাত পাবো 3:5। এবার এক্ষেত্রেও দেখো আমাদের পূর্বপদ যেহেতু ছোট, তাহলে এই অনুপাতকে আমরা লঘু অনুপাত কিন্তু বলে থাকবো। নেক্সট কোশ্চেন কি বলেছে, 1.2 কেজি এবং 60 গ্রাম
1.2 কেজি এবং 60 গ্রামের মধ্যে অনুপাত। এখন 1.2 কেজিকে যদি আমরা গ্রামে নিয়ে যেতে পারি তাহলে আমরা কি করতে পারি, আমাদের এর সঙ্গে 1000 গুণ করতে হবে। তাহলে 1.2 কেজি এবং 60 গ্রাম, আমি এই যে কোনো একটা ইউনিটকে চেঞ্জ করতে পারি। আইদার আমি 1000কে ভাগ করে আমি একে কেজিতে নিয়ে যেতে পারি, অথবা একে 1000 দিয়ে গুণ করে আমরা কেজি থেকে গ্রামে নিয়ে যেতে পারি। তাহলে আমরা এটি সুবিধা, তো আমরা 1000 দিয়ে যদি আমরা গুণ করে দিই, মানে 1.2 ইন্টু 1000 একটি গ্রাম এবং 60 গ্রাম, তাহলে কি পাচ্ছি এখানে আমরা পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 1200 গ্রাম, আর এখানে পাচ্ছি আমরা 60 গ্রাম। এদের মধ্যে অনুপাত কত? এদের মধ্যে অনুপাত হচ্ছে 1200:60। 1200:60 আমরা দেখতে পাচ্ছি 60 দিয়ে ভাগ করা যাবে, উভয়কেই 60 দিয়ে ভাগ করতে পারবো আমরা। 60 দিয়ে যদি ভাগ করে দিই, 60 2 120, 20:3। আর 60 দিয়ে যদি ভাগ করি, 60 2 120, তাহলে 20:1। তাহলে 20:1 কিন্তু হবে এই 1.2 কেজি এবং 60 গ্রামের কিন্তু অনুপাত, অর্থাৎ 1200 গ্রাম এবং 60 গ্রামের অনুপাত হবে 20:1। এক্ষেত্রে দেখো পূর্বপদ বেশি বড়, তাই এই যে অনুপাতটি পাবো এটি কিন্তু আমরা গুরু অনুপাত বলে থাকবো। এই অনুপাতটাকে আমরা গুরু অনুপাত বলে থাকবো। নেক্সট আমরা কি বলেছে, 10 দিন এবং 2 মাস। দেখো আমরা নর্মালি আমাদের যখন মাসে আমরা এরকম ভাববো না, কিন্তু এটি কোন মাসের কথা বলেছে, 31 দিন ধরবো না 28 দিন ধরবো, আমরা মাস 4 যখন দিনের কথা আসবে আমরা ধরে নেব একটি কোনো মাস মানে 30 দিনে আমরা মাস ধরে নেব। অর্থাৎ আমার 10 দিন এবং 2 মাসের জন্য আমি বলছি যে এদের অনুপাত বের করা পসিবল নয়। কারণ কি? কারণ এদের একক ভিন্ন। যদি আমাকে এদের অনুপাত বের করতে হয় 10 দিন এবং 2 মাসের, তাহলে এদেরকে একককে সেম করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা দুটি কাজ করতে পারি। আইদার আমি এই দিনকে মাসে পরিণত করতে পারি, অর্থাৎ আমি 10 30 দিয়ে ভাগ করে দিতে পারি একে, তাহলে আমরা এটি মাসে পরিণত হয়ে যাবে এবং তারপরে আমরা এই দুটির অনুপাত বের করতে পারি। অথবা আমরা আরেকটি কাজ করতে পারি, আমরা 2 মাসকে দিনে নিয়ে যেতে পারি। তাহলে 2 মাসকে যদি দিনে নিয়ে যায়, দেখো এটি সুবিধাজনক, আরো সুবিধা। 10 দিন এবং 2 মাস মানে হচ্ছে 2 মাস মানে কি হচ্ছে, 2 মাস মানে 30 × 2 মানে 60 দিন। 60 দিন, তাহলে 10 এবং 60 এর অনুপাত আমাকে এখন বের করতে হবে। 10 এবং এই 2 মাস মানে 60, তাহলে 10 এবং 60 এর অনুপাত কত হয়, 10:60। 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1:6। এটি হবে এদের রেশিও, এটি হবে রেশিও, আর কিচ্ছু নেই, অঙ্কটাই এইটুকুই আছে। এবার যদি আমাকে এর উপর নিরীক্ষা আমাকে কোশ্চেন করে থাকে যে এই রেশিওটি গুরু অনুপাত, লঘু অনুপাত, বৈশ্য অনুপাত, যা কোশ্চেন করো তুমি জানো ভালো করে যে পূর্বপদ যদি ছোট হয় তাহলে লঘু অনুপাত বলা হয়, যদি দুটি সেম হয়ে যেত তাহলে বলতাম আমরা সাম্যানুপাত। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি পূর্ব যে পদটি সেটি হচ্ছে ছোট, তাহলে এটা আমরা লঘু অনুপাত বলে থাকবো। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। এবার একটি কোশ্চেন কিন্তু অনেক ক্ষেত্রে পড়ে যে এক্স দিন এবং জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা পসিবল কি? তাহলে আমরা সেখানে লিখবো হ্যাঁ, এক্স দিন এবং জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা সম্ভব যখন এদের এককগুলি সেম হবে। অর্থাৎ আমাকে এই দিনকে মাসে নিয়ে যেতে হবে বা মাসকে দিনে নিয়ে যেতে হবে। তো আমরা মাসকে দিনে নিয়ে যাওয়ার সুবিধা, আমরা 30 দিয়ে গুণ করলে পসিবল। তাহলে এক্স দিন এবং জেড মাস কথার অর্থ হচ্ছে জেড ইন্টু 30। জেড মাস কথার অর্থ হচ্ছে জেড ইন্টু 30, অর্থাৎ 30Z। তাহলে আমরা এখন অনুপাত বের করতে পারি x:30Z, অর্থাৎ একটি এক্স দিন এবং জেড মাসের আমরা অনুপাত বের করতে পারবো যখন আমরা জেডকে আমরা দিনে নিয়ে যাব, অর্থাৎ 30 দিয়ে গুণ করব। তাহলে আমাদের এদের রেশিওটা কি হবে, x:30Z, কারণ 30 দিয়ে আমরা গুণ করব। এবার আমরা নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো আমাকে কি বলেছে, একটি কোশ্চেন দিয়েছে যে x² = yz/x, y²= zx/y, z²= yx/z। এই তিনটি অনুপাত আছে। এই তিনটি অনুপাতের প্রথমে ব্যস্তানুপাত বের করো এবং তারপরে সেই ব্যস্তানুপাতের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বের করো। কি বলেছে, এই অনুপাতগুলির প্রথমে ব্যস্তানুপাত বের করো এবং সেই ব্যস্তানুপাতগুলির আমাকে মিশ্র বা যৌগিক অনুপাত বের করো। কি বললো, আমাকে প্রথমে বললো যে এই তিনটি অনুপাতের প্রথমে ব্যস্তানুপাত বের করো। ব্যস্তানুপাত কিভাবে, তাহলে x²= yz/x এর ব্যস্ত অনুপাত কত, এর ব্যস্তানুপাত হচ্ছে
ওয়াই জেড এক্স ইজ টু এক্স স্কোয়ার। আমরা শিখেছি যে আমরা পূর্বপদ এবং উত্তর পদের স্থান পরিবর্তন করলে যে রেশিওটি পাবো সেইটি হবে এর ব্যস্ত অনুপাত। এখন এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড বাই এক্স এর ব্যস্ত অনুপাত হবে ওয়াই জেড এক্স ইজ টু এক্স স্কোয়ার। আমরা পরিবর্তন করে দিচ্ছি। একই রকম ভাবে ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স বাই ওয়াই এরও ব্যস্তানুপাত হবে জেড এক্স বাই ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার। একই রকম ভাবে আমরা জেড স্কোয়ার ইজ টু ওয়াই এক্স বাই জেড এরও ব্যস্তানুপাত হবে ওয়াই এক্স বাই জেড ইজ টু জেড স্কোয়ার। তাহলে আমরা প্রথমে আমরা যে তিনটি অনুপাতের কথা বলেছে সেই তিনটি অনুপাতের কিন্তু ব্যস্তানুপাত বের করেছি। এইবার আমাকে কি বলছে, এই তিনটি অনুপাতের যৌগিক অনুপাত বের করো। অর্থাৎ এখন আমাকে কি করতে হবে, এটি এবং এটি এবং এটি যৌগিক অনুপাত বের করতে হবে বা মিশ্র অনুপাত বের করতে হবে। মিশ্র অনুপাত বের করার পদ্ধতি কি বলেছি আমি বলেছি যে দুটি বা তিনটি বা চারটি যে অনুপাতেরই কিন্তু আমাকে মিশ্র অনুপাত বের করতে বলবো না কেন, আমাদের কাজ হচ্ছে পূর্ব পদের কিন্তু আমরা গুণ করে দেবো ইজ টু আমরা উত্তর পদের কিন্তু গুণ করে লিখবো। অর্থাৎ এখন যদি আমাকে এই তিনটি অনুপাতের যদি মিশ্র অনুপাত বের করতে পারে তার অর্থ হচ্ছে ওয়াই জেড এক্স ইন্টু জেড এক্স ওয়াই ইন্টু ওয়াই এক্স জেড ইজ টু এটি গুণ আকারে আছে ইজ টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার এই আকারে কিন্তু লিখবো। এখন আমরা কি করতে পারি, আমরা এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেড কেটে গেল, আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি এক্স ওয়াই জেড ইজ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। বা আমরা এখানে এক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেড স্কোয়ার এরকম আছে, আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড ইজ টু এক্স ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই জেড লিখতে পারি। উভয় পক্ষে আমরা লঘিষ্ঠ আকার নিয়ে যেতে হবে, উভয় পক্ষে এক্স ওয়াই জেড দ্বারা যদি ভাগ করে দিই, অর্থাৎ এক্স ওয়াই জেড দ্বারা আমরা উভয় পক্ষে যদি ভাগ করে দিই তাহলে পাবো কি, এটি কেটে যাবে, এটি কেটে যাবে। আমরা যে রেশিওটি পাবো সেটা হচ্ছে 1:xyz এই আকারে পাবো। অর্থাৎ আমাকে যদি কোশ্চেন করা হয় যে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড কমা ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স বাই ওয়াই জেড স্কোয়ার ইজ টু ওয়াই এক্স বাই জেড এই তিনটি অনুপাতের ব্যস্তানুপাতের আমাকে বের করো এবং তারপরে তাদের মিশ্র অনুপাত বের করো, তাহলে আমরা এইভাবে করব। কিভাবে, সর্বপ্রথমে প্রত্যেকটির ব্যস্তানুপাত বের করে নেব, তারপরে মিশ্র অনুপাত বের করব কিভাবে, এই পূর্ব পদগুলির গুণ এবং উত্তর পদগুলির গুণফল করে। তারপর আমরা যে অংশটি পাবো সেখান থেকে আমরা লঘিষ্ঠ আকার কিন্তু আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর তার অ্যান্সার আসবে 1:xyz। তাহলে এই ভিডিওতে আমরা শুধু এই কোশ্চেনগুলো তুলেছি শুধু কনসেপ্ট ক্লিয়ারের জন্য। এখনো পর্যন্ত আমরা কোশ্চেনে কিন্তু হাতই দিইনি। আমরা কোশ্চেন নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব, কোশ্চেনগুলি সলভ করব এবং কোশ্চেনগুলি সলভ করার মাধ্যমে আমাদের এই কনসেপ্টগুলি আরও ক্লিয়ার করব, পদ্ধতিগুলো দেখব কি পদ্ধতিতে আমরা এর সলভ করতে পারি, কোশ্চেনগুলি সলভ করতে পারি। আজকের এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য ছিল আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা। একবার যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, মিশ্র ভগ্নাংশ কি, মিশ্র অনুপাত কি, ব্যস্তানুপাত কি, বা আমাদের কোনো দুটি অনুপাত কখন আমরা তাদের অনুপাত নির্ণয় করতে পারি, দুটি আমাকে মাসের সঙ্গে দিন বা দিনের সঙ্গে মাস আমরা কিভাবে আমরা পরিবর্তনের মাধ্যমে অনুপাত বের করতে পারি, সেটি বোঝানো ছিল এই ভিডিওটির উদ্দেশ্য। আশা করছি ভিডিওটি দেখার পর অনুপাত সমানুপাতের যে বেসিক ডেফিনেশন, বেসিক ধারণা, সেই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা এই রিলেটেড আরও অনেক কোশ্চেন দেখব এবং সেগুলি সলভ করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো, কারণ তোমাদের জন্য আমি ভিডিওগুলি বানাই, এত প্রচেষ্টা করে থাকি। যদি কোথাও ভুল বলে থাকি সেটিও অবশ্যই কমেন্ট বক্সে লেখো, সেগুলো চেষ্টা করবো সেগুলো শুধরে নেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।